সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে অন্যান্য যে উল্লেখিত 10 জন মাননীয় সংসদ সদস্য আমার এই প্রস্তাবকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারই ফলশ্রুতিতে আলোচনা পরবর্তী মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় তার যে বক্তব্যের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো, যদিও মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট সেটাকে মাথায় রেখে যদি এই 1832 একর জায়গার মধ্যে 350-450 একর এই প্রস্তাবিত রংপুর ইপিজেডের জন্য রাখা হয়, তারপরও যা বাকি থাকবে সেটারও 70% প্ল্যান্টেশন হলেও এই সুগার মিলটিকে ইনশাল্লাহ আমরা লাভজনকের দিকে নিয়ে যেতে পারবো। সেটাকে মাথায় রেখে এবং যেহেতু এটা অন্য মিলকে এখনও খোরাক দিচ্ছে এবং এর নিজস্ব যন্ত্রপাতি আছে, মাত্র 50 থেকে 60 কোটি টাকা ব্যয় এই মিলকে পরিপূর্ণভাবে চালু করা সম্ভব। সেক্ষেত্রে শর্ট টার্ম 180 দিনের যে ফাইন্যান্সিং পরিকল্পনা তার আওতায় এনে আগামী বছর মারাইয়ের লক্ষ্যে এই বছরই সেপ্টেম্বর মাসেতে প্ল্যান্টেশন শুরু করা যায়, সে কারণে 180 দিনের আওতায় এনে এই সুগার মিল অনতি বিলম্বে চালু করার যে আশ্বাস তিনি দিয়েছেন, এই আশ্বাসের বলিয়ান হয়ে আমি আমার 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই আবেগকে ধারণ করে আমি সন্তুষ্ট হয়ে আমার এই প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, সংসদের অভিমত এই যে রংপুর সুগার মিল লিমিটেড পুনরায় চালু করা হোক শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে সিদ্ধান্ত প্রস্তাব আনয়ন করেছি। বাংলাদেশে আপনি জানেন মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি যে এলাকার প্রতিনিধি, সেই এলাকাটি শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যে অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে মাননীয় স্পিকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সন্ত্রাস মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছিল। বিগত সরকারটি এই দেশে শিক্ষার পরিবর্তে সন্ত্রাসকে বেছে নিয়েছিল। মাননীয় স্পিকার, আমার এলাকায় 238টি প্রাথমিক বিদ্যালয়, 80টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, 33টি মাদ্রাসা রয়েছে, 1.5 ডজনের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, অনার্স কলেজ রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করি সেটি আমার যেরকম ময়মনসিংহের শেষ প্রান্ত, ঢাকার শেষ প্রান্ত, গাজীপুর জেলার পাশাপাশি কিশোরগঞ্জ জেলারও শেষ প্রান্ত। 3টি
জেলার মধ্যখানে আমি অবস্থিত মাননীয় স্পিকার, সেই জন্য ভৌগোলিক কারণেও মাননীয় স্পিকার আমার অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যদি একটি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন, উনি সেই দেশ গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে আমাকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে ওনার টিমের সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিষয় যে গফরগাঁও অত্যন্ত শিল্প সাহিত্য শিক্ষায় অত্যন্ত সমৃদ্ধ এলাকা, এই এলাকাটি এখন পিছিয়ে পড়েছে। এই এলাকায় যদি একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, শুধু ময়মনসিংহ না, ঢাকার যেহেতু শেষ প্রান্ত ঢাকা, গাজীপুর জেলার শেষ প্রান্ত ঢাকা বিভাগের, তেমনি কিশোরগঞ্জ জেলারও শেষে এবং ময়মনসিংহ জেলা, তিনটি জেলার মধ্যস্থলে আমি অবস্থিত। সুতরাং এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে অত্যন্ত সেই বিশ্ববিদ্যালয়টিতে আমাদের সেই অবহেলিত জনপদের মানুষ যেমনি ছাত্ররা যেরকম লেখাপড়া করতে পারবে, দূর দূরান্তে যেতে হবে না, ঠিক তেমনি পার্শ্ববর্তী জেলাগুলোরও যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তারাও সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে এই দেশ গড়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং তারা এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কলমের কালি শুকানোর আগে মানুষের প্রত্যাশার চেয়ে বেশি অনেক কাজ করেছেন। উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, আগামী বৈশাখে কৃষক কার্ড বিতরণ করবেন, খাল খনন করবেন। দেশ সংস্কার করতে হলে আমরা বিশ্ববিখ্যাত মনীষীর কথা শুনেছি যে আমাকে একজন শিক্ষিত মা দাও, তোমাকে আমি একটি শিক্ষিত জাতি দিব। আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে যদি ঢেলে সাজাতে না পারি, আমরা যদি উচ্চ শিক্ষায় আমাদের সন্তানেরা যদি শিক্ষিত না হতে পারে, তাহলে আমাদের এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, এই আমাকে যিনি আবিষ্কার করেছিলেন আমাদের মাননীয় আপসীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমি এই সংসদে এসেছি, উনি 2013 সালে একদিন আমাকে গুলশান অফিসে বলেছিলেন তুমি ওখানে কাজ করো। মাননীয় স্পিকার, যে আজকে মহান নেত্রী আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন, আজকে এখানে যিনি সংসদ নেতা হওয়ার কথা ছিল, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমার এইখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সংসদকে প্রস্তাব করছি। আরেকটি প্রস্তাবনা আছে, হয় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা, আমার এলাকাটি ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত এলাকা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা মাওলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের এলাকা, আমি এই এলাকাটিকে ধন্যবাদ মাননীয় সদস্য। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান 155 ময়মনসিংহ 10 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 একটি ঘনবসতি ও দ্রুত বর্ধনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার অসংখ্য মেধাবী শিক্ষার্থী বসবাস করছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিপুল জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। মাননীয় স্পিকার, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমি বলতে চাই, বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বর্ধিত ক্যাম্পাস পূর্বাঞ্চলে দেওয়া যায় কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বিবেচনা করে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। সময় 1 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব সংসদে অভিমত এই যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা, কর্মসংস্থান, জ্ঞান বিজ্ঞান ও গবেষণা প্রসার ঘটে উচ্চশিক্ষার মাধ্যমে কুসংস্কারমুক্ত সমাজ গঠনে ব্যক্তিত্বের বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে উচ্চশিক্ষা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এমনত অবস্থায় আমার প্রদত্ত সংশোধনী ময়মনসিংহ জেলার গফরগাঁও শব্দাবলীর পর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা একটি শব্দাবলী সংযোজন করিয়া আলোচ্য সিদ্ধান্ত। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আমার মিরপুর কুষ্টিয়া 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের মিরপুর একটি পরীক্ষা খামার আছে, কৃষি পরীক্ষা খামার। এই খামারে যথেষ্ট পরিমাণ একটি কৃষি কলেজ প্রস্তুত করার জন্য, তৈরি করার জন্য জমি আছে, প্রায় 100 বিঘা জমি আছে। আমি প্রস্তাব করছি সেই কৃষি খামারে একটি কৃষি কলেজ স্থাপন করার জন্য মাননীয় সংশ্লিষ্ট কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলী, চট্টগ্রাম শহরের দক্ষিণে অত্যন্ত শিল্পোন্নত এলাকা এবং এই এলাকায় অনেক লোকের বসবাস এবং বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা একটা হাসপাতাল তৈরি করেছিলাম 30 শয্যা বিশিষ্ট। পরবর্তীকালে সেটাকে আমরা আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন উনি 50 শয্যায় উন্নীত করে দিয়েছিলেন। এখন এত বেশি জনসংখ্যার মধ্যে এটা সংকুলন হয় না, এটাকে আমি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য প্রস্তাব উত্থাপন করছি। সাথে সাথে আমার আরেকটা উপজেলা আছে কর্ণফুলী। আপনারা জানেন যেহেতু কর্ণফুলীর অববাহিকে অবস্থিত, এটাতে অনেক শিল্প কারখানা, অনেক লোকের সমাগম, কিন্তু ওখানে কোনো হাসপাতাল নাই। কর্ণফুলী এলাকায় একটা অত্যন্ত একটা আধুনিক হাসপাতাল। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব আমি সমর্থন করছি আখতারুজ্জামানের ময়মনসিংহ 10-এর। সাথে সাথে আমি আপনাকে অনুরোধ করছি যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2, রায়পুর এবং লক্ষ্মীপুর নিয়ে আংশিক 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমি রায়পুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন লক্ষ্মীপুর জেলা হচ্ছে প্রায় 25 লক্ষ লোক। এই 25 লক্ষ লোকের অংশের বিশাল একটা অংশ আমার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুরের 9টি ইউনিয়ন এবং রায়পুরের 10টি ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে গঠিত। এটা মেঘনা নদীর অববাহিকে বিশাল একটা অংশ এবং আমাদের এই অঞ্চলের সন্তানেরা ভবিষ্যৎ যারা প্রজন্ম হবে তাদের লেখাপড়ার সুবিধার্থে যেহেতু আমরা এগ্রিকালচারের উপর আমরা ডিপেন্ড বেশি করি, এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যেটা আমাদের নেতা তারেক রহমান আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন, আমরা এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আমাদের বিশাল জনগোষ্ঠীও সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা। জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, অনুপস্থিত। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটিকে অকুণ্ঠ সমর্থন করছি। পাশাপাশি এই প্রস্তাবের সাথে একটি সংশোধনী এনে আমি
গফরগাঁও এবং বাগেরহাট জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এ প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসের পাশের ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ঈশা খাঁর দেশ ব্রাহ্মণবাড়িয়া, পুতুল নাচ আর ছানামুখীর দেশ ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানীর নাম ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, একদিকে যেমন এখানে বাউল গান হয়, কীর্তন হয়, ওয়াজ হয়, এমন অপূর্ব ধর্ম বর্ণ সংস্কৃতির মিলন মেলা বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমি জানা নাই। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় একটা করে অন্তত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে গত 15 বছরে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার সংসদের আবেদন থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে 33 লক্ষ মানুষ, তাদের লেখাপড়ার অগ্রগতির জন্য একটি বিশ্ববিদ্যালয় আবশ্যক। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে সংসদে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, যে সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছেন তাকে সমর্থন করে আমি সংশোধনী প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার যে জেলা শেরপুর জেলা, এই জেলার সাথে, জেলা শহরের সাথে আশেপাশের মোট 17টি উপজেলা কানেক্টেড এবং এই উপজেলাকে কেন্দ্র করে বিশাল জনগোষ্ঠীর, বিশেষ করে ছাত্র সমাজের জন্য শিক্ষার সুযোগ লাভের একটি প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এটি নানানভাবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আবেদন করার পরেও কখনোই এই আবেদনটি আমাদের জন্য মঞ্জুর করা হয়নি। আপনার মাধ্যমে আমি আবেদন রাখছি শেরপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। এর মাধ্যমে এই এলাকার সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আপনার মাধ্যমে আমার এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1, সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি ময়মনসিংহ 10 সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের যে প্রশ্ন আমি একত্রতা ঘোষণা করছি এবং সাপোর্ট করছি। আমি মুন্সিগঞ্জ 1, আপনি জানেন মুন্সিগঞ্জ বিক্রমপুর, এইখানে শিক্ষার মান খুবই খারাপ। আমরা বাংলাদেশের 50% ব্যবসায়ী মুন্সিগঞ্জ বিক্রমপুরে বসবাস করে। এইখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এইখানে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি কলেজ আছে, সেইখানে প্রায় 100 একরের উপরে জায়গাও আছে। এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে এই মুন্সিগঞ্জ 1-এর প্রায় 7 লক্ষ লোকের উপকার হবে এবং আশেপাশে কনস্টিটিউশনের যদি এই সব লোক এইখানে উপকৃত হবে। তাই আমি অনুরোধ করব এইখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ.ন.ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য কর্তৃক আয়োজিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের যে প্রস্তাবটি এসছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। সেই সাথে আমি দেখেছি আরও 9 জন মাননীয় সংসদ সদস্য এর সমর্থনে, কেউ কৃষি বিশ্ববিদ্যালয়, কেউ কৃষি কলেজ এবং কেউ বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। আপনি এবং আমরা সকলে জানি বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 180 দিনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেখানে তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেছেন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, এটাও আমরা জানি উন্নত বিশ্বে প্রায় 30টি দেশ তাদের জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ।
ইন দিস রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারিগরি শিক্ষাকে। আমি অত্যন্ত খুশি হতাম যদি আজকের মাননীয় সংসদ সদস্যগণ সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেন এবং যেটাতে মানব সম্পদ উন্নত হতো এবং বিশ্বে আমরা সকলেই এই মানব সম্পদ উন্নয়ন করে আমরা এক্সপেক্টেড থেকে আমাদের রেমিটেন্স সহ বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার আমরা পেতে পারতাম। সেই জায়গাটি থেকে আমি আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনে স্ব স্ব এলাকায় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আপনার প্রস্তাব আনবেন। ময়মনসিংহ 13টি উপজেলা, 11 জন মাননীয় সংসদ সদস্যের প্রায় 59 লক্ষ জনগণের অধিবাসী, তার মধ্যে নিয়ারলি 20,000 হচ্ছে নিয়ারলি 22 ইয়ার্স ওল্ড যারা ইউনিভার্সিটিগুলিতে যায়। সেই জায়গায় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি আমাদের ওখানে জামালপুর পার্শ্ববর্তী জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে নেত্রকোনা ইউনিভার্সিটি। গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। অপরদিকে ত্রিশালে একটি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, গফরগাঁও থেকে সেই বিশ্ববিদ্যালয়টির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা যদি এই জিওগ্রাফিক লোকেশন এবং ডেমোগ্রাফিক লোকেশনকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে আপাতত এই গফরগাঁওতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দেওয়াটা এই মুহূর্তে কতটা যুক্তিসঙ্গত সেই বিচারের দাবি আমি মাননীয় সংসদ সদস্যের উপর রেখে দিলাম, কারণ উনার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে। তিনি এটাও বলেছেন যে ঢাকা এবং ময়মনসিংহের মধ্যবর্তী স্থানে এবং খুব উল্লেখযোগ্যভাবে কমিউনিকেশন ওনার খুব ভালো ঢাকার সাথে। সেই ক্ষেত্রে তিনি আবার পুনর্বিবেচনা করতে পারেন যে তিনি কি সত্যিকার বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলবেন না কোনো কারিগরি প্রতিষ্ঠানের কথা বলবেন। আমি জাহাঙ্গীর আলম সাহেব মাননীয় সংসদ সদস্য ঢাকা, তিনি যে প্রস্তাবটি করেছেন অন্যান্য উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ক্যাম্পাস থেকে থাকে, তিনি একটি সুন্দর দাবি করেছেন যে পূর্বাঞ্চলে সরকারের জায়গা রয়েছে, সেখান থেকে জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 2 করা যায় কিনা সেই ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। সেই বিষয়টি আমরা আগামী দিনে মন্ত্রণালয় পর্যায়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা ঢাকা ইউনিভার্সিটি থাক পূর্বাঞ্চলে জায়গা আছে, আই মিন দ্যাট। ওকে, আমার কথা বলতে ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক জ্যাম এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় এনে সেটি অদূর ভবিষ্যতে বিবেচনা আনা যায় কিনা সেই ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করে দেখব। মাননীয় স্পিকার, আমি জানি সকলেই তার স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ সাহেবও বললেন যে নদীর ওপারেই মুন্সিগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনিভাবে রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সংসদ সদস্য তিনিও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়াতেও তার কোনো বিজ্ঞান প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নেই। আমাদের বর্তমানে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে উত্তরোত্তর এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মেটানো এবং আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই চিন্তা ভাবনা করব। তবে এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন এই প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি একটা জিনিস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে আমার প্রস্তাবটি সংশোধন করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। বিজ্ঞান ময়মনসিংহে কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ হিসেবে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি। আর আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব, সেটা গফরগাঁয়ের আপনি যদি এন্ডিং থেকে বলেছেন, আপনি যদি স্টার্টিং থেকে বলেন ওই দিক দিয়ে আমাদের কাপাসিয়া, ওই দিক দিয়ে হলো হোসেনপুর, ওই পাশে নান্দাইল, এই পাশে গাজীপুর। গফরগাঁও যদি একটি উপজেলা হয়ে থাকে
কিন্তু এই গফরগাঁও সারা বাংলাদেশে না বিখ্যাত। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যে উনি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে আমি গফরগাঁও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আমি ওনার ব্যাখ্যা এবং আশ্বাসে আমি আশ্বস্ত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপর এই দায়িত্ব আমি এই মহান যে সংসদে ওনাদেরকে অনুরোধ জানিয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। আপনার মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2। সংসদের অভিমত এই যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হলো। আমি এখন মাননীয় সদস্য জয়নাল আবদিন ফেনী 2 কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশের জনসংখ্যা অনুপাতে হারে সরকারি মেডিকেল কলেজ, আপনার সময় 5 মিনিট। হ্যাঁ, এই প্রতিষ্ঠান গঠন করা অত্যন্ত জরুরি। ফেনী অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, মানে ঢাকার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এই সমস্ত এলাকায় মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তার আশপাশের জেলাগুলিতে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। যেই কারণে ফেনী শহরে যদি এই ধরনের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা যায়, তাহলে একদিকে যেমন আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত কাছে থেকে লেখাপড়া করে ভালো চিকিৎসক হইতে পারবে, এবং তাছাড়া আপনার গোটা দেশের সেবা করার সুযোগ পাবে। সুতরাং আমি সরকারের কাছে আহ্বান করতেছি, যেহেতু আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া মৃত্যুর পূর্বে 6 সালেই ওয়াদা করেছিলেন মেডিকেল কলেজ ফেনীতে করবেন, কিন্তু সরকার মানে ভেঙে যাবার পর যখন আমরা গভর্নমেন্ট থেকে সরে পড়ি, এরপরে সরকার আর এটাতে আমরা হাত দিতে দেয় নাই। এর পরবর্তীতে আমরা বর্তমানে ক্ষমতা আসার পরে এই মুহূর্তে মানুষের দাবি, একমাত্র দাবি, এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব যে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন ফেনী কলেজের সামনে মাঠে, সেখানে তিনি বলেছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার মা যে সমস্ত ওয়াদা করেছেন এগুলা উনি সম্মানের সহিত চেষ্টা করবেন প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। একদিকে ফেনীর মানুষ, আমাদের গোটা দল, ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সবাই যেহেতু ঐক্যমত, আমি আমার বক্তব্যতা না বাড়িয়ে অবিলম্বে অন্তপক্ষে এই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি, অন্তপক্ষে আমরা 2 জন প্রধানমন্ত্রী সহ আমাদের সমস্ত মানুষদেরকে সম্মানে ভূষিত করা হোক। মাননীয় স্পিকার, মানুষ আপনাকে ধন্যবাদ। মানুষ আপনাদেরকে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠার সাথে সাথেই দেখবেন যে একটা গণজোয়ার এসে যাবে। এই জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনার অনুরোধে। আমি আমার বক্তব্য বাড়াবো না। আশা করি এইটা প্রতিষ্ঠা আমরা দেখতে পাব। এটার মানে নিশ্চিত প্রতিষ্ঠার ব্যবস্থা করবেন সহসাই, এটাই হলো আমাদের প্রত্যাশা, ফেনীর মানুষের জনগণের প্রত্যাশা। খুদা হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য।
মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সময় 1 মিনিট। সংসদ সদস্য জনাব জয়নাল আবদিন 266 ফেনী 2 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 অন্তর্গত দক্ষিণখান সহ আশেপাশে এলাকায় বিপুল জনসংখ্যক বসবাস করছে, কিন্তু দুঃখজনকভাবে এই এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। স্থানীয় জনগণের জরুরি চিকিৎসা সেবা পেতে হলে অনেক দূরে হাসপাতালে যেতে হয়, যা সময় ও ব্যয় সাপেক্ষ, অনেক ক্ষেত্রে জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জরুরি রোগী মা ও শিশুদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, ঢাকা 18 সনের দক্ষিণখান এলাকায় স্থানীয় জনগণের জরুরি চিকিৎসা সেবা ও নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক মেডিকেল কলেজ ও সংযুক্ত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। যারা যারা বক্তব্য রাখবেন সবাই সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফেনী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদিন কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক, প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের আইনগত দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে আরও নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন নতুন চিকিৎসক তৈরি সহ স্বাস্থ্য সেবার সুযোগ বৃদ্ধি করা হয়। এমন অবস্থায় আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি ফেনী জেলা সদরের শব্দাবলীর পর চট্টগ্রাম জেলার সাবেক মহকুমা জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন 266 ফেনী 2-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সম্মানিত সদস্য যে প্রস্তাব রেখেছেন মাননীয় স্পিকার, আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে একমত পোষণ করে আমি আমার সংশোধনী প্রস্তাবটি যেটা করেছি সেটা আমার 76 কুষ্টিয়া 2 মিরপুর ভাড়ামারা 2টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ জনবল কাঠামো যেটা থাকার দরকার সেটা নেই, এবং সেখানে হাসপাতালের অবস্থা এতই করুণ যে সেখানে ন্যূনতম যে পরিচ্ছন্ন কর্মী থাকার কথা সেটাও নেই। সেই জন্য আমি জনবল কাঠামো যা আছে আপাতত বিদ্যমান তার পরিপূর্ণ বাস্তবায়ন চাই, এবং সেই সাথে আমার মূল প্রস্তাব যে সংসদ। জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলী এবং চট্টগ্রাম শহরের দক্ষিণ পাশে প্রবেশমুখী এই 2টা উপজেলা। এই উপজেলা শিল্পে অত্যন্ত সমৃদ্ধশালী এবং শিল্প এলাকা বলে এখানে অনেক লোকের বসবাস আছে, কিন্তু কর্ণফুলী থানায় একটা কোনো হসপিটাল বা কোনো একটা চিকিৎসা কেন্দ্র নাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা একটা জায়গা করে দিয়েছিলাম প্রায় 200 শয্যার একটা হসপিটাল করার জন্য, কিন্তু গত স্বৈরাচারী সরকারের সময় ওখানে কোনো উন্নয়ন হয় নাই। এই একটা হসপিটাল তো দূরের কথা, একটা ক্লিনিকও স্থাপিত হয় নাই। এখন আমার অনুরোধ হবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, এই শিল্প উন্নত এলাকায় জনমানুষের বিশেষ করে মহিলাদের যে সেবা শুশ্রূষার জন্য কোনো একটা অসুস্থ হলে তারা দৌড়ে হয়তো চট্টগ্রাম শহরে মেডিকেল কলেজে যেতে হয়, যেখানে সংকুলন হয় না, জায়গার সংকুলন নাই। কিন্তু এই অত্র এলাকা। আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফেনী 2 আসনের সংসদ সদস্য সাথে যে প্রস্তাব তার সাথে একমত। পাশাপাশি আমার নিজ জেলা লক্ষ্মীপুর একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আপনার নিকট আমি 2-1টি বক্তব্য শেষ করতে চাই। আমাদের লক্ষ্মীপুরের জায়গার অভাব নাই। আমাদের বৃহত্তর শাকচর ইউনিয়নে বিশাল জায়গা আছে, আমরা সরকারকে জায়গা দিতে প্রস্তুত,
এবং এই 25 লক্ষ লোকের যে স্বাস্থ্যসেবার জন্য একটি মেডিকেল কলেজের প্রয়োজন। বর্তমান বিশ্বায়নের স্বাস্থ্যে একটি অন্যতম উপাদান সাধারণ মানুষের বাঁচার অধিকার আছে। আমার এই অঞ্চলের জনগণ এই ধরনের কোনো যেই মেডিকেল যে হাসপাতাল আছে এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা হয় না। গোটা লক্ষ্মীপুর জেলা আমরা 4টি আসন 91 সাল থেকে আমরা বিএনপি এই আসনগুলো আমরা বিএনপির পক্ষে জনগণ রায় দিয়েছি, কিন্তু এখানে কোনো হাসপাতাল নাই, মেডিকেল কলেজ নাই, ট্রেন লাইন নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা করছি। আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের এই লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের মাননীয় মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খাজা খানজাহান রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত জেলা বাগেরহাট, সমুদ্র এবং সুন্দরবন বেষ্টিত জেলা হলো বাগেরহাট। এই বাগেরহাটের অধিকাংশ মানুষ পিছিয়ে পড়া। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার বিবেচনায় বাগেরহাট জেলায় একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি। আমি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবিদিন 266 ফেনী 2-এর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটিকে সমর্থন করছি, পাশাপাশি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো ফেনী জেলার পরে, ফেনী জেলা সদরের পরে বাগেরহাট জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হোক। এই প্রস্তাবটি আমি মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই প্রস্তাবটি সমর্থন করছি এবং আমার যে সংশোধনী সেটা আমি এখানে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় 33 লাখ মানুষের বাস, 9টি উপজেলা এবং 6টি সংসদীয় আসন আছে। এখানে একটি মেডিকেল কলেজ আছে বটে, কিন্তু সেটির মানের ব্যাপারে মাননীয় স্পিকার অনেক রকম প্রশ্ন আছে এবং সেই মেডিকেল কলেজের সঙ্গে যে হাসপাতালটি যুক্ত সেটি 400 শয্যা বিশিষ্ট। 33 লক্ষ মানুষ যেই জেলায় বাস করে মাননীয় স্পিকার, সেখানে 400 শয্যা নিতান্তই অপ্রতুল এবং এখানে নিয়মিত ডাক্তার পাওয়া, নিয়মিত ওষুধ পাওয়া, চিকিৎসা সেবা পাওয়া মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় এবং যেহেতু 9টি উপজেলা নিয়ে গঠিত মাননীয় স্পিকার, সেজন্য অনেক সময় দেখা যায় দূরবর্তী অঞ্চলের মানুষ যারা, তাদের পক্ষে হাসপাতালে এসে সব সময় চিকিৎসা নেওয়া মুশকিল হয়ে যায়। তো এই সকল দিক বিবেচনা করে হাসপাতালটির মান উন্নয়নের জন্য এবং কি করে এই হাসপাতালটিকে আরো বেশি সেবা। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে সিদ্ধান্ত প্রস্তাব 3 এনেছেন মাননীয় সংসদ সদস্য ফেনী 2। এই প্রস্তাবের সাথে সমর্থন করে সংশোধনী প্রস্তাব নিয়ে আসছি। আমার সংসদীয় আসন শেরপুর 1, শেরপুর জেলা সদরে আমি একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আবেদন রাখছি। বিশেষ করে আমার এলাকাটি একেবারেই পিছিয়ে পড়া একটি জনপদ। আপনি জানেন মাননীয় স্পিকার, এই এলাকায় মানুষ যেমনিভাবে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, ঠিক একইভাবে শিক্ষা খাতে একেবারেই খুব নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে আমাদের শেরপুরে যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়, যা দীর্ঘদিনের দাবি, এবং এই দাবি যদি পূরণ করা হয় তাহলে এই এলাকার মানুষের সামগ্রিক স্বাস্থ্যসেবা একটি বিরাট বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেই সাথে আমি বলবো যে শেরপুর জেলায় যে হসপিটালটি রয়েছে সেই হসপিটালটিতে বিগত দীর্ঘদিন যাবৎ ডাক্তার সংকট লেগেই রয়েছে। এই সংকট মোকাবেলায়ও মেডিকেল কলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় 15 লক্ষ মানুষের শেরপুর জেলায় আমরা এই মেডিকেল কলেজ স্থাপনে আপনার সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যর প্রস্তাব আমি সমর্থন করলাম এবং আপনি জানেন মুন্সিগঞ্জ তথা ঢাকার খুব সন্নিকটে আমার মুন্সিগঞ্জ 1 আসন, একদিকে ধলেশ্বরী নদী আর একদিকে পদ্মা নদীর মাঝখানে। আপনিও এইখান দিয়ে যাতায়াত করেন মাননীয় স্পিকার। আমি আশা করব এই ঢাকার নিকটে থাকা অবস্থায় আমরা মেডিকেল তথা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা মনে করি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই এলাকায় একটি হসপিটাল স্থাপন করা হয়, শুধু মুন্সিগঞ্জ না মাননীয় স্পিকার, তথা এই ফরিদপুর, খুলনা এমনকি বরিশালেরও উপকার হবে। তাই আমি আশা করব মাননীয়
মিনিস্টার যদি এইখানে একটি হসপিটাল স্থাপন করেন তাহলে বিশেষভাবে মুন্সিগঞ্জ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন মহোদয়কে ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রস্তাব উত্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বদ্ধপরিকর এবং প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিনের প্রস্তাবের জবাবে মহান জাতীয় সংসদের মাধ্যমে জানাতে চাই যে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন, যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্য উল্লেখ করেছেন ফেনীর আশেপাশে কোনো জেলাগুলিতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা প্রস্তাব নেই। আমি আমার মাননীয় সংসদ সদস্যের অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে বর্তমানে 8টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সিগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদী প্রত্যেকটিতে একটি, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন এবং প্রক্রিয়াধীন। মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর আই থিঙ্ক ইট ইজ ভেরি নিয়ার টু ফেনী। যাই হোক, মাননীয় স্পিকার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, পিতার বাড়ি সেখানে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নানির বাড়ি সেটা। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিশ্রুতি দিয়ে যেয়ে থাকেন ভবিষ্যতে আমরা যখন সমস্ত কিছু যোগানের মাধ্যমে যখন আরো নতুন মেডিকেল কলেজ আমরা স্থাপন করতে যাব, এবং মাননীয় স্পিকার, শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না, এর সাথে প্রচুর রোগীর সংকুলান দিতে হয়। মানে একটি হসপিটালের দরকার হয় হাতে নাতে ছাত্রদেরকে গুণগত উচ্চ মানের শিক্ষা দেওয়ার জন্য। কাজে এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। 8টি হসপিটাল যেগুলি প্রস্তাবাধীন এবং প্রক্রিয়াধীন, 8টি মেডিকেল কলেজের কার্য সমাপ্তির মধ্যপথে অথবা শেষে আমরা নতুনভাবে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নানির বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর পিতার বাড়ি এবং বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত আবেগঘন যে প্রস্তাব আমরা বিবেচনা করব। আমি আমার এই বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যকে আমি ভবিষ্যতে এটাকে আমরা বিবেচনা করব এই আশ্বাস দিয়ে এই প্রস্তাবটিকে প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, যার সাথে আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, তাদের পক্ষ থেকে যদি আমার স্পিকার এই কথা বলেন এই প্রস্তাবটা প্রত্যাহার করার জন্য, তাহলে আমি আইনগতভাবে সম্মান করার জন্য আপনাকে আমি আশা করি আমাদের ফেনীর মানুষ শেষ পর্যন্ত দেশের লোক খুশি হবে এই জাতীয় কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করলাম।
ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3 সংসদের অভিমত এই যে ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। এই শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব নম্বর 4 এবং প্রস্তাব আজ 5টি প্রস্তাব পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3টি বিবেচিত হয়েছে। জনাব আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ 3 এবং জনাব মাজেদুর রহমান গাইবান্ধা 1, এই দুজন মাননীয় সদস্যের প্রস্তাবটি আজ বিবেচনা করা গেল না। প্রস্তাবগুলো উত্থাপিত হলো এবং এই দুটি প্রস্তাবের উপরে পরবর্তী দিবসে বেসরকারি সদস্য দিবসে আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন বরিশাল 3 কে কার্যপ্রণালী বিধির 211 বিধি 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বলতে চাই যে এই বিশেষ কমিটির সভাপতি হিসাবে আজ এই মহান জাতীয় সংসদের অধিবেশনে বিশেষ কমিটির রিপোর্ট পেশ করার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। আপনি ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন মাননীয় স্পিকার। প্রথমে আমি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং শোকাভিভূত হৃদয় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি এই জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় নাম। তিনি এই বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছেন। একই সঙ্গে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, আমাদের এদেশের গণমানুষের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদায়ী আত্মা আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক এই কামনা করছি। একই সঙ্গে আমি এই মহান জাতীয় সংসদে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যার দূরদর্শী নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, রাষ্ট্রীয় সংস্কার চিন্তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের সংসদীয় কার্যক্রমকে নতুন গতি এবং নতুন উচ্চতায় উন্নীত করেছে। বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রদান করার জন্য। তার আস্থা, বিশ্বাস এবং রাজনৈতিক প্রজ্ঞার ফলেই আজ আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার এবং জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের গৌরবময় সুযোগ
লাভ করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জের জনগণের প্রতি, যাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে ২০০৯ সালে জানুয়ারি মাস থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লাগামহীন দলীয়করণ, দুর্নীতি, পরিবারতন্ত্র প্রতিষ্ঠা, অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে স্বাধীনতা বিরোধী দলকে দমন, গুম, খুন, বিচার বহিত হত্যাকাণ্ড সংগঠন করেছেন, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, ব্যাংক উজাড় করে দিয়েছেন। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিচারাধীনতার ফলে পুঞ্জীভূত ক্ষোভ থেকে দেশের জনগণ ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দল, মত, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং সেই দুর্বার আন্দোলনের ফলে দেশে সৃষ্টি হয় এক মহান বিপ্লব এবং পালিয়ে যান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, যিনি বলেছিলেন বারবার যে শেখ হাসিনা পালায় না, কিন্তু শেষ পর্যন্ত জনতার আন্দোলনের ফলে তিনি পালাতে মাননীয় সদস্য, আপনার রিপোর্টে যা আছে রিপোর্টটি পড়ুন। আমি রিপোর্টই পড়ছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিগত ১২ই মার্চ ২০২৬ তারিখের বৈঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২৬৬ বিধি অনুযায়ী মাননীয় সংসদ নেতার পক্ষে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চিফ হুইপের প্রস্তাবক্রমে আমাকে সভাপতি করে ১৩ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। গত ১৫ই মার্চ ২০২৬ তারিখে সংসদের বৈঠকে মাননীয় আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রীর প্রস্তাবক্রমে ১২ই মার্চ ২০২৬ তারিখে সংসদে উত্থাপিত ১৩৩টি, আবার বলি ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক রিপোর্ট পেশ করার নিমিত্তে সংসদ কর্তৃক এই কমিটিতে প্রেরণ করা হয়। মাননীয় সদস্য, সদস্যদের নাম পড়ার প্রয়োজন নেই, আপনি ৫-এ আবার আসেন। আমি ৫ নম্বর থেকে শুরু আমি করুন। নাম পড়ছি না, নাম পঠিত বলে গণ্য হলো। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি হিসাবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২১১ বিধি ১ উপবিধি অনুযায়ী কমিটির রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কমিটি বিগত ২৪/৩/২০২৬, ২৫/৩/২০২৬, ২৯/৩/২০২৬ তারিখে বৈঠকে মিলিত হয়ে অধ্যাদেশগুলো প্রণয়নের ভিত্তি হিসাবে অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো যাচাই বাছাইকালে কমিটির মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১৮১ ঢাকা ৮ অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া কমিটির আমন্ত্রণে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজিবুর রহমান পাবনা ১ বৈঠকে উপস্থিত হয়ে কমিটি তার মূল্যবান পরামর্শ প্রদান করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো আলোচনার শুরুর প্রারম্ভে কমিটি সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করে ১৯৫২ সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, গত ৫৫ বছরের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন তাদের প্রতি, এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র
জনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদী শাসনের জগদ্দল পাথর জাতির বুক থেকে সরাতে গিয়ে যে সকল লড়াকু কিশোর কিশোরী যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা তাদের বুকের তাজা রক্ত ছড়িয়েছেন, এই সকল শহীদদের আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। কমিটি গভীর দুঃখ ভারাক্রান্তের সঙ্গে হৃদয়ের স্মরণ করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপসী নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। মাননীয় স্পিকার, কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর আলোচনাকালে অধ্যাদেশগুলো কি প্রয়োজনে প্রণয়ন এবং জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদেরকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত সচিবগণ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তার মূল্যবান মতামত প্রদান করেন এবং কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে কমিটিকে সর্বতোভাবে সহায়তা করেন। মাননীয় স্পিকার, কমিটির মাননীয় সদস্যগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93 সহ সংশ্লিষ্ট অন্যান্য অনুচ্ছেদ এবং কমিটিতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মতামত জনগুরুত্বের সাথে নিয়েছেন এবং সরকারের ধারাবাহিকতায় বিষয়গুলো সম্যক বিবেচনায় এনে সংসদে উত্থাপিত এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রোহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে সংলগ্ন গ। মাননীয় স্পিকার, আর মাত্র দুটি প্যারা আছে। বিশেষ কমিটিতে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, রাজশাহী 1 জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4 জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 সংলগ্ন ক উল্লিখিত 5টি অধ্যাদেশ, সেখানে একটু কারেকশন আছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এখানে 5টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত 2টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত 11টি অধ্যাদেশ এবং সংলগ্ন গয়ে উল্লিখিত 3টি অধ্যাদেশ উপর নোট অফ ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অফ ডিসেন্টগুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। মাননীয় স্পিকার, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য এই কমিটির মাননীয় সদস্য বৃন্দদেরকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের চিফ হুইপ এবং মাননীয় আইনমন্ত্রী সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া মন্ত্রণালয়ের সচিবদেরকে উপস্থিত থাকার জন্য এবং তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে একটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টটি যেহেতু অনেক বড়, সেজন্য আমি মনে করি এই রিপোর্টটি পঠিত বলে গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুসারে দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন।
মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৫৭ বিধি অনুসারে ২৫৮ এবং ২৬২ বিধিতে বর্ণিত কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি মনোনয়ন দেওয়া হলো। সদস্যগণের নাম: ১ নম্বর ডেপুটি স্পিকার সভাপতি, ২ জনাব আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর ৪ সদস্য, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ ৭ সদস্য, নায়াব ইউসুফ আহমদ ফরিদপুর ৩ সদস্য, মীর আহমদ বিন কাশেম ঢাকা ১৪ সদস্য, সাইদ আল নোমান চট্টগ্রাম ১০ সদস্য, এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী ৪ সদস্য, হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম ৭ সদস্য, মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা ১ সদস্য, জনাব আখতার হোসেন ২২ রংপুর ৪ সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, সংসদে ১৩৩টি অধ্যাদেশের উপরে আজকে রিপোর্ট পেশ করেছেন আমার মাননীয় সদস্য এবং কমিটির সভাপতি জনাব জয়নালাবদিন সাহেব। এই আমি যেহেতু আমাদের একটা কম্পালশন আছে, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো মানে এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে, সেজন্য আমি আপনার কাছ থেকে মানে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। এটা আপনি যদি বলেন তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবৃন্দ এই বিল আনয়ন করবেন, কারণ আমাদের ৯ তারিখের মধ্যে বিলগুলো পাশ করাতে হবে। জি, মানে আগামী রোববারে যাতে সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ তাদের বিল আনয়ন করেন সে ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দেবেন। মাননীয় মন্ত্রীবর্গ, এই বিল বিবেচনার জন্য আগামী রবিবার থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা প্রস্তুতি নেন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব বিলগুলোকে সংসদে বিবেচনা করে পাশ করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় বলি যে আজকের এই বিলের সাথে আমাদের অনেক কাগজ জমা দেওয়ার দরকার ছিল, সব মূল বিলগুলো। তো মূল বিলগুলো এত অনেক পরিমাণ এবং তাতে আমরা হিসেব করে দেখেছি প্রায় সরকারের ১২ লক্ষ টাকা খরচ হয়। তো সেই জন্য আমরা অনুরোধ করেছি যে সংশ্লিষ্ট ধারা, যে ধারাটাকে অ্যামেন্ড করা হয়েছে, কেবল সেই ধারাগুলোকে দিয়ে এই বিলটা সংসদে পেশ করার জন্য। তো পরবর্তীতে যেসব মন্ত্রণালয় বিল আনবে যদি প্রয়োজন মনে করে তাহলে এই সরকারের সাশ্রয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চেষ্টা করছি যে সংশ্লিষ্ট বিলগুলোর সাথে যদি প্রয়োজন হয়, পার্টিনেন্ট হয়, তবে সেই জন্য বিলগুলো মূল বিলগুলো সংসদে দেয়, নতুবা সংশ্লিষ্ট প্যারা অথবা সংশ্লিষ্ট অংশগুলো যেন সংসদে দেয় সে ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দেবেন দয়া করে। মাননীয় চিফ হুইপ, আগে বিল উপস্থাপন করুন, তারপর তো এই ব্যাপারে আমরা বিবেচনা করব। মাননীয় আইনমন্ত্রী কিছু বলতে চান? আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপকে। অ্যাকচুয়ালি রবিবারে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় তাদের যতগুলো আইন আছে তাদের মন্ত্রণালয়ের অধীন সবাই একটা নোটিশ দেবেন। সোমবার থেকে বিলগুলো তারা সবগুলো বিল এখানে উপস্থাপিত হবে। সুতরাং রবিবারে যাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রী বিলগুলোর জন্য নোটিশ প্রদান করেন সেই বিষয়টা সবার দৃষ্টিতে আনার জন্য আপনার অনুমতি প্রার্থনা করেছি। দ্বিতীয়ত হলো, একটা নিয়ম আছে, যখন আমরা বিলগুলো আনছি তার সাথে ওই বিল যে আইনটা সংশোধন হচ্ছে ওই আইনের সংশ্লিষ্ট কপি সংযুক্ত করতে হয়। সেই সংশ্লিষ্ট কপিগুলো সংযুক্ত করতে গেলে আমাদের ১২ লক্ষ টাকার, শুধু একমাত্র সিপিসির জন্যই লাগতেছে ৭ লক্ষ টাকা আমাদের ফটোকপির জন্য খরচ করতে হবে। সেইটা বাঁচানোর জন্য আমরা ওখানে বলেছি যে সংশ্লিষ্ট আইন ওয়েবসাইটে দেওয়া আছে আইন মন্ত্রণালয়ের বাংলাদেশ লতে, সবাই ওয়েবসাইটে ক্লিক করলেই সেটা পেয়ে যাবেন, বাংলাদেশ কোডে ক্লিক করলে পেয়ে যাবেন। এভাবে আমরা ১২ লক্ষ টাকা সেভ করতে পারবো। সেই কারণে সবাইকে ওয়েবসাইট অ্যাক্সেস রাখার জন্য অনুরোধ করেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী, আমার মনে হয় পুরো বিল যদি আপনারা দিতে এই মুহূর্তে সময় যথেষ্ট না থাকে, আপনারা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেন, আগে কি ছিল আইন আর কি সংশোধন আপনারা আনতে চান, এই ধরনের একটা স্টেটমেন্ট দিলে সদস্যদের জন্য বিবেচনা করতে সুবিধা হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার,
আমরা পুরা বিল আনছি, কিন্তু বিলের সাথে পূর্ববর্তী আইনের ফটোকপি দিতে গেলে 12 লক্ষ টাকা লাগবে। এখানে পূর্ববর্তী আইনটা আমরা ওয়েবসাইটের থেকে নিতে বলেছি, আর পুরা বিলটা আমরা দেব। আর আমরা কম্পারেটিভ স্টাডি যেভাবে আপনি বলেছেন ওইভাবে আমরা দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার, নোটিশ দেওয়ার প্রস্তাবটা আমি আইনমন্ত্রীকে অনুরোধ করছিলাম যে আপনাকে স্মরণ করিয়ে দেয়। এখানে 133টি অধ্যাদেশের বিষয়ে যতগুলো মন্ত্রণালয় জড়িত আছে তালিকাটা আপনার কাছে নিশ্চয়ই আছে। সব মন্ত্রণালয় লেজিসলেটিভ ড্রাফটিং উইনে এখনো পর্যন্ত বিলগুলো জমা দেয় নাই, আইনমন্ত্রী ভালো জানেন। এখন আইনটার সাথে অর্ডার অফ দি ডে এর সাথে নোটিশটাও দিতে হবে যে কে কোন দিন এটা উত্থাপন করতে। মিনিমাম 7 ডেজের কথা বলা আছে, আপনার এখতিয়ার আছে, আপনি কন্ডোন করে দিতে পারেন, 3 দিনও দিতে পারেন, 1 দিনও দিতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে রবিবারে সব মন্ত্রণালয়গুলো নোটিশ সহ বিল উত্থাপন করতে পারবে। তো যে যখনই নোটিশটা দিবে আপনি একটু দয়া করে সময়ের বিবেচনা, যেহেতু আমাদের 9 তারিখের ভিতরে ফয়সলা করতে হবে, সেই জন্য নোটিশ প্রাপ্তির পরে আপনি সময়টা আপনার বিবেচনায় 1 দিন অথবা 2 দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। তাহলে রবিবারটা রেস্ট্রিক্টেড রইল না, কারণ টাইম কন্ডোন করার এখতিয়ার আপনার নোটিশ প্রাপ্তির পরে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, টাইম নিশ্চয়ই আমি কন্ডোন করে দিতে পারবো, কিন্তু এটা তো আপনাদের ইন্টারনাল ব্যাপার। মন্ত্রিসভা চিফ হুইপ এবং হুইপবৃন্দ মন্ত্রীরা আপনারা একসাথে বসে যাতে বিলগুলা 9 তারিখের আগে উপস্থাপিত হয় সেটার জন্য আপনারা প্রয়োজন উদ্যোগ নেবেন। বিল আপনারা সরবরাহ না করলে তো জাতীয় সংসদ এটার উপরে কার্যক্রম শুরু করতে পারবে না। মাননীয় সদস্য, এখন এটা নিরসন করে নেই। আপনারা 9 তারিখে সাবমিট করেন বিল, পুরনো বিল দেওয়ার প্রয়োজন নাই যেটা আইনমন্ত্রী বলেছেন, কিন্তু রেলিভেন্ট পোর্শন কি অ্যামেন্ডমেন্ট সেটা একটা স্টেটমেন্ট আপনারা দেবেন। তারপরে সময় আমি কন্ডোন করে দেব যাতে দ্রুত এটা বিবেচনা করা যায়, এবং বাকি যা ইন্টারনাল এক্সারসাইজ আপনাদের মন্ত্রিসভা সেটা আপনারা করেন। আইনমন্ত্রী বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি যথার্থই বলেছেন। ধন্যবাদ। দিনের কার্যসূচি অনুসারে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা স্থগিত রাখা হলো। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কি ছিল সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে তাহলে চেঞ্জটা কি আসলো সেই কম্প্যারিজন তো আমরা করতে পারবো না। বলা হয়েছে যে ওয়েবসাইট ওপেন থাকবে ডাউনলোড করে এটা নেওয়ার জন্য, ওখানেও তো খরচ হবে, জারি খরচ হবে। সুতরাং এই যুক্তিতে না গিয়ে আমাদের জন্য সহজ করে দেওয়া হোক, অরিজিনাল বিলটা থাকুক, আর কি গৃহীত হলো সেটা তো আর আছে, এখানে আমরা মিলিয়ে নেব। তা না হলে আমাদের জন্য জটিলতা তৈরি হবে বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। যেই ধারায় সংশোধনী আনা হয়েছে তার সাথে মূল আইন না দিলেও মূল আইনের সংশ্লিষ্ট ধারার সাথে কি পরিবর্তন সেটা আপনাদেরকে ক্লিয়ারলি একটা স্টেটমেন্টের মধ্যে দেওয়া হবে, উপস্থাপিত হোক। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমরা সবাই আইনমন্ত্রী আছে, আরও অনেক বিজ্ঞ মন্ত্রীবর্গ সদস্যবর্গ আছে, আমরা উইল সেটেল ইট ইন দিস হাউস অফ দি পিপল। ধন্যবাদ। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 5ই এপ্রিল 2026 22শে চৈত্র 1432 রোজ রবিবার বিকাল 3টা 30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের সীমিত কৃষি জমির বড় অংশ ক্ষতিকর তামাক চাষে অনুর্বর হয়ে পড়ছে। প্রতি বছর কয়েক লক্ষ